আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। পরিসংখ্যান বিভাগ থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। ইতিমধ্যে তোমাদের অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে। আজকে আমি নন মেজর সেকেন্ড ইয়ারের একটা ক্লাস নিচ্ছি। তোমাদের আজকের কোর্স কোড স্ট্যাট এনএম 202, প্রিন্সিপালস অফ স্ট্যাটিস্টিক্স। এটার উপরে আজকে তোমাদের একটা ক্লাস নিব, কাই-স্কয়ার টেস্ট, টেস্ট অফ হাইপোথিসিস থেকে একটা ক্লাস নিচ্ছি। আজকে আমি তোমাদের পড়াবো কাই-স্কয়ার টেস্ট। এর আগে আমি এটার উপরে একটা ক্লাস নিয়েছি। তার ধারাবাহিকতায় আজকে একটু এক্সটেনশন বিষয় তোমাদের পড়াচ্ছি, যেটা কাই-স্কয়ার টেস্টের অ্যাকচুয়ালি বাকি ছিল, যেটা ইয়ার্স কারেকশন আজকে করাবো। তবে তার আগে আমি তোমাদেরকে একটু আগের একটু বেসিক আরেকটু আলোচনা করে নিব। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা তাহলে আজকে ক্লাস শুরু করি। প্রিন্সিপালস অফ স্ট্যাটিস্টিক্স এর উপরে ক্লাস নিচ্ছি। কাই-স্কয়ার টেস্ট তোমাদের আগে আমি করিয়েছিলাম, যেটা হচ্ছে ফর্মুলাটা তোমরা দেখো, তোমরা পরিচিত একটা ফর্মুলা, কাই-স্কয়ার ইজ ইকুয়াল টু সাম অফ ওয়াই মাইনাস ইআই হোল স্কয়ার ডিভাইডেড বাই ইআই। ওয়াই হচ্ছে অবজার্ভ ফ্রিকোয়েন্সি, ইআই হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। তবে এখানে একটু বলে নিচ্ছি যে দুই রকম কাই-স্কয়ার টেস্ট আমরা সাধারণত ইউজ করে থাকি। একটা হচ্ছে গুডনেস অফ ফিট এর জন্য, আর একটা হচ্ছে কাই-স্কয়ার টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স। A chi-square test of fit test determines goodness of fit test determines if sample data matches a population. For more details on this type, the goodness of fit test তোমরা দেখবা। আর chi-square test for independence compares two variables in a contingency table to see if they are related. In a more general sense, it tests to see whether distributions of categorical variables differ from each another. অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স টেস্ট আমরা দেখি দুটি অ্যাট্রিবিউটের মধ্যে রিলেশনশিপ আসছে কিনা। আমরা স্যাম্পল নিয়ে কাজ করি টেস্ট অফ হাইপোথিসিসে, তোমরা জানো, এবং আমরা ডিসিশনটা নেই পপুলেশনের উপর। আমরা আগে একটা হাইপোথিসিস দাঁড় করিয়ে নেই, পপুলেশন সম্বন্ধে একটা আইডিয়া করি, তারপরে আমরা কিন্তু স্যাম্পল নিয়ে কাজ করি। এখন কাই-স্কয়ার টেস্ট ভেরিয়েট যে ডিস্ট্রিবিউশনটা ফলো করে সেটাকে আমরা বলি কাই-স্কয়ার ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম, f of x to the power 1 minus n by 2 chi-square chi to the power n minus 1 minus e to the power minus chi-square by 2 gamma n by 2. chi-square টেস্টের কিছু ইউজ আমরা দেখে নিচ্ছি। একটা হচ্ছে টেস্ট অফ গুডনেস অফ ফিট, টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স অফ অ্যাট্রিবিউটস, টেস্ট অফ হোমোজেনিটি or টেস্ট অফ স্পেসিফাইড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। Goodness of fit আমরা কি দেখি, statistical model describe how well it fits a set of observations. Measures of goodness of fit typically summarize the discrepancy between observed value and the value of expected under the model in question. Such measures can be used in statistical hypothesis, test for normality of residuals, Kolmogorov-Smirnov test, etc. বিভিন্ন ক্ষেত্রে টেস্ট অফ গুডনেস অফ ফিটটা আমরা ইউজ করে থাকি। অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স ইউজ করা হয়।
এখন আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি যেটা আছে টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স অফ অ্যাট্রিবিউট। এখানে দুটি অ্যাট্রিবিউটের মধ্যে রিলেশনশিপ আছে কিনা, ইন্ডিপেন্ডেন্ট কিনা সেটা টেস্ট করা হয়। ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে r-1 ইন্টু c-1, হয় r হচ্ছে নাম্বার অফ রো, c হচ্ছে নাম্বার অফ কলামস। নাম্বার 3 হচ্ছে টেস্ট অফ হোমোজেনিটি অর টেস্ট অফ স্পেসিফাইড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এক্ষেত্রে used to test the independence of two variables, it can determine whether the occurrence of one variable affects the occurrence of other variable. Chi-square test is used to test the homogeneity of attributes in respect of a particular characteristics, or it may be used to test the population variance. অর্থাৎ দুটি পপুলেশনের ভ্যারিয়েন্সের মধ্যে ভ্যারিয়েন্স ইকুয়ালিটি যাচাই করার জন্য chi-square টেস্ট ইউজ করা হয়ে থাকে। এখন chi-square টেস্ট অ্যাপ্লাই করার জন্য কিছু কন্ডিশন আছে, আমরা এর আগে বলেছিলাম, আজকে আরেকটু দেখে নিচ্ছি। নাম্বার 1 হচ্ছে এক্সপেরিমেন্টাল ডাটা মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। নাম্বার 2 হচ্ছে স্যাম্পল ডাটা মাস্ট বি ড্রোন অ্যাট র্যান্ডম ফ্রম দ্য লার্জেস্ট টার্গেট পপুলেশন। অর্থাৎ ডাটাগুলো পরস্পর ইন্ডিপেন্ডেন্ট হবে এবং স্যাম্পলটা আমরা ড্র করছি সেটাও একটা টার্গেট পপুলেশন থেকে র্যান্ডমলি ড্র করব। Number 3, the data should be expressed in original units for convenience of comparison and not in percentage or ratio form. ডাটাগুলো অরিজিনাল ইউনিটসে থাকতে হবে, প্রকাশ করতে হবে এবং এটা কোনো ধরনের পার্সেন্টেজ বা রেশিও ফর্মে প্রকাশ করা যাবে না। Number 4, sample should contain at least 50 observations. 50টা অবজারভেশনের কম কিন্তু আমরা নিতে পারবো না। আমরা জানি টি টেস্টে অবজারভেশন থাকবে less than 30, that is small sample, but greater than 30 হলে সেটাকে আমরা বলি large sample. chi-square টেস্টে আমাদের স্যাম্পল সাইজ হতে হবে at least 50. Number 5, there should not be less than 5 observation in any on cell. For less than 5 observation, the value of chi-square shall be overestimated and result in too many rejections of the null hypothesis. তো এর জন্য আমরা যেটা করি, এই যে 5 নাম্বার কন্ডিশন যেটা বলা আছে যে একটা সেলে নাম্বার অফ অবজারভেশন 5 এর কম হবে না, 5 এর বেশি হলে কিন্তু chi-square ওভার এস্টিমেটেড হয়ে যায় এবং রেজাল্টটা ইজ টু ম্যানি রিজেকশনস অফ দ্য নাল হাইপোথিসিস। এখন সেজন্য কিন্তু যখন 5 এর কম থাকে কোনো একটা সেলে যদি নাম্বার অফ অবজারভেশন 5 এর কম থাকে সেক্ষেত্রে আমরা ইয়ার্স কারেকশন ইউজ করি। এটা আমরা আজকে পরবর্তীতে দেখব। সেজন্য আজকের ক্লাসটা তোমাদের নেয়া ইয়ার্স কারেকশনটা নিয়ে আমরা আলোচনা করব। আর এই যে কন্ডিশন গুলো chi-square টেস্টের সময় এই কন্ডিশন গুলো যেন ফলো করা হয় সেটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। এই 5টা কন্ডিশন অবশ্যই chi-square টেস্টে ফলো করতে হবে, যেটা হচ্ছে কতগুলো শর্ত বা অ্যাজাম্পশন আমরা এটাকে বলতে পারি। এই যে chi-square টেবিলটা আমরা কিভাবে ইউজ করব এখানে একটা বলা হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকসেপ্টেন্স রিজিয়নটা ক্রিটিক্যাল ভ্যালু যদি আমাদের রিজেকশন রিজিয়ন হবে আলফা, অ্যাকসেপ্টেন্স রিজিয়ন হবে 1 - আলফা। এই ক্রিটিক্যাল রিজেকশন রিজিয়ন আমাদের যে ক্যালকুলেটেড ভ্যালু সেটা তখন আমরা দেখব যে টেবিলের এই রিজেকশন রিজিয়নে পড়েছে নাকি অ্যাকসেপ্টেন্স রিজিয়নে পড়েছে, সেভাবে আমরা কিন্তু ডিসিশন নিয়ে থাকি। যদি ক্যালকুলেটেড ভ্যালুটা টেবিল ভ্যালুর চেয়ে বড় হয় তখন সেটা রিজেকশন রিজিয়নে পড়বে এবং যদি ছোট হয় তখন সেটা অ্যাকসেপ্টেন্স রিজিয়নে পড়বে। যদি ক্রিটিক্যাল রিজিয়নে পড়ে বা রিজেকশন রিজিয়নে পড়ে তখন আমরা বলি যে নাল হাইপোথিসিস রিজেক্টেড, আর যদি অ্যাকসেপ্টেন্স রিজিয়নে পড়ে তখন আমরা বলি নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। আমরা আজকে দেখব যে কন্টিনজেন্সি টেবিলটা কি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুটি অ্যাট্রিবিউট দেওয়া আছে এ আর বি। হ্যাঁ, কতগুলো রো এবং কলাম ওয়াইজ
অবজারভেশন গুলো এখানে সাজানো আছে। Let a sample of size n be drawn from the population of interest and the observed frequency are cross-classified according to categories of two attributes. Let us consider two attributes A and B where A is assumed to have R categories and B is assumed to have C categories. The cross-classification can be conveniently displayed by means of table called R by C contingency table. ঠিক আছে, এখানে হচ্ছে R by C contingency table। তার মানে এখানে হচ্ছে কি বলা হয়েছে যে general contingency table of order R by C in cells are termed as observed frequency and the total of the frequencies in each row say Ri, I is equal to on top to R and column Cj, J is equal to on top to C. That is এখানে number of row হচ্ছে R আর number of column হচ্ছে C, সেজন্য এটাকে বলা হচ্ছে R by C contingency table। এখানে 2 by 2 মানে দুইটা রো দুইটা কলাম, 3 by 2 তিনটা রো দুইটা কলাম, 3 by 3 বিভিন্ন ভাবে এই টেবিলগুলো হতে পারে। তাহলে কন্টিনজেন্সি টেবিল কাকে বলে? Data for attributes arranged in two-dimensional directional tabular form for the test of independence is called a contingency table. The order of the table is determined by the number of categories of two attributes. For testing the independence of two attributes A and B cross-classified in different categories, the null hypothesis তখন আমরা কি ধরবো যে A এবং B এর মধ্যে কোনো সম্পর্ক নাই। দ্যাট ইজ আমরা ধরে নিচ্ছি যে A এবং B two attributes are independent. Alternative hypothesis ধরা হবে two attributes A and B are associated or dependent. Then আমরা test statistics chi-square use করি। Chi-square is equal to sum of Oij minus Eij whole square divided by Eij with degrees of freedom R minus 1 into C minus 1. তো এখানে Oij হচ্ছে observed frequency এবং Eij হচ্ছে corresponding expected frequency. Eij ক্যালকুলেট করার জন্য আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হয়। তোমরা জানো যে Eij is equal to Ri into Cj divided by n। ঠিক আছে, Ri হচ্ছে row total of ith row and Cj হচ্ছে column total of jth column। দেন আমরা দেখব যে chi-square ক্যালকুলেটেড ভ্যালুটা আমরা তখন টেবিল ভ্যালু থেকে কম্পেয়ার করব। chi-square এর ফর্মুলা অনুযায়ী আমরা chi-square ক্যালকুলেট করব। অবজার্ভ ফ্রিকোয়েন্সি আমাদের দেওয়া থাকবে, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি আমরা এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করব। দ্যাট ইজ E11 এখানে হবে R1 into C1 divided by n, E12 R1 into C2 divided by n। এভাবে আমরা Ei যেগুলো ক্যালকুলেট করে থাকি। অবজার্ভ ফ্রিকোয়েন্সি কোনটা? অবজার্ভ ফ্রিকোয়েন্সি হচ্ছে the frequencies obtained by observation. These are the sample frequencies. আর expected frequency হচ্ছে the frequency corresponding to a particular cell obtained by dividing the product of row total and column total passing through that cell by the total frequencies. এখন আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি, তোমরা তাহলে সহজেই বুঝতে পারবে যে কিভাবে chi-square ক্যালকুলেট করে আমরা কম্পেয়ার করে থাকি। এখানে একটা টেবিল দেখতে পাবা যে কি দেওয়া আছে, নাম্বার অফ ফ্যামিলি কনজিউমিং এরিয়া হিন্দু নন হিন্দু, আবার নাম্বার অফ ফ্যামিলিজ নট কনজিউমিং এরিয়া হিন্দু এবং নন হিন্দু। তাহলে এদের আমরা এদিকে টোটাল করেছি, এদিকেও টোটাল করেছি। এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে 1400 1600 এগুলো কি
এটা হচ্ছে R1, ঠিক আছে? আর 600 এটা হচ্ছে R2। আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি 1800, এটাকে আমরা বলবো C1, ফার্স্ট কলাম টোটাল, আর সেকেন্ড কলাম টোটাল হচ্ছে 200। এভাবে আমরা এটাকে বলি R1 R2, এটাকে বলছি C1 C2। তাহলে আমরা এই যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে অবজার্ভ ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে 1234, 164, 564, 36, এগুলো হচ্ছে অবজার্ভ ফ্রিকোয়েন্সি। এবং আমরা দেখো এখানে কিভাবে E11 বের করেছি, R1 into C1 divided by N, E1 to R1 into C2 divided by N। তাহলে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি এভাবে বের করা হয়েছে। চারটা অবজার্ভ ফ্রিকোয়েন্সির জন্য চারটা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি আমরা পেয়েছি। এবং তোমরা একটা জিনিস খেয়াল করবে যে এখানেও কিন্তু টোটাল ফ্রিকোয়েন্সি 2000, আগের মতোই এখানেও আমাদের টোটালটা ছিল 2000, এখানেও কিন্তু আমরা পেয়েছি 2000। এবং এটা অবশ্যই OIJ এবং EIJ টোটাল গুলো ইকুয়াল হতে হবে। এটা হচ্ছে টোটাল অবজার্ভ ফ্রিকোয়েন্সি আর এটা হচ্ছে টোটাল এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। এটা কিন্তু তোমাদের একটা দেখার বিষয় যে তোমাদের এই টোটাল ফ্রিকোয়েন্সি গুলো সেম হয়েছে কিনা, তাহলে বুঝবে তোমার ক্যালকুলেশন ঠিক আছে। এখন এভাবে একটা টেবিল করা হয়েছে, অবজার্ভ ফ্রিকোয়েন্সি, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, তারপরে O মাইনাস E হোল স্কয়ার ডিভাইডেড বাই EI, অর্থাৎ ফর্মুলা অনুযায়ী এই টেবিলটা তৈরি করে আমরা এখানে কাই স্কয়ার ক্যালকুলেট করেছি। এবং আমরা ধরে নিয়েছিলাম যে দুটি অ্যাট্রিবিউটস আর ইন্ডিপেন্ডেন্ট, A and B আর অ্যাট্রিবিউটস ইন্ডিপেন্ডেন্ট। তো এখানে কাই স্কয়ারের ক্যালকুলেটেড মান আমরা পেয়েছি 15.239 এবং 5% লেভেল অফ সিগনিফিকেন্সে টেবিল ভ্যালু পেয়েছি 3.841, অর্থাৎ কাই স্কয়ার ক্যালকুলেটেড ভ্যালু টেবিল ভ্যালুর চেয়ে বড়। তো আমরা বলতে পারি যে নাল হাইপোথিসিস রিজেক্টেড। এবং আমরা ডিসাইড করতে পারি the two communities differ significantly as regard to the consumption area, অর্থাৎ two attributes are dependent। যেহেতু ক্যালকুলেটেড ভ্যালুটা টেবিল ভ্যালুর চেয়ে বড়, সেজন্য আমরা বলতে পারছি যে নাল হাইপোথিসিস রিজেক্টেড। আমরা ধরেছিলাম two attributes are independent, যেহেতু সেটা রিজেক্টেড হয়েছে কাজেই আমরা বলতে পারি যে two attributes are dependent। কার্ল পিয়ারসন 1900 সালে সাজেস্টেড ইউজ অফ টেস্ট স্ট্যাটিস্টিক অ্যাজ কাই স্কয়ার। এই ফর্মুলাটা হচ্ছে 2x2 কন্টিনজেন্সি টেবিলের জন্য। A B C D একটা টেবিল যদি থাকে তাহলে ফর্মুলাটা হবে AD minus BC divided by A plus B into C plus D, A plus C into B plus D। এই টেবিলটা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ফলো করবে উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম 1, কারণ 2x2 কন্টিনজেন্সি টেবিলের জন্য দুইটা রো দুইটা কলাম থাকবে। তো নাম্বার অফ রো হচ্ছে 2, নাম্বার অফ কলাম হচ্ছে 2। তো r minus 1 মানে 2 minus 1 into c minus 1 মানে 2 minus 1, that is ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 1। এখন আমরা দেখব ইয়েটস কারেকশনটা 2x2 কন্টিনজেন্সি টেবিলের জন্য ইয়েটস কারেকশন কখন করা হচ্ছে। অ্যাকচুয়ালি যখন আমরা কন্ডিশন গুলো দেখেছিলাম কাই স্কয়ার টেস্টে, ওখানে বলা হয়েছিল যে কোনো একটা কলাম যদি কোনো একটা সেলে যদি নাম্বার অফ অবজারভেশন লেস দ্যান 5 হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কাই স্কয়ার টেস্ট করতে পারবো না, কারণ সেই ক্ষেত্রে ক্যালকুলেশন ভ্যালু অনেক ডিফার করে, রিজেকশন তখন সিগনিফিকেন্টলি বেশি বায়াস থাকে, যে দুটি অ্যাট্রিবিউটের মধ্যে বেশি মানটা অনেক বড় এসে যায়। সেই জন্য আমরা
সেই ক্ষেত্রে কিন্তু কাই স্কয়ার ফর্মুলা দিয়ে করা যাবে না এবং এই অসুবিধাটা দূর করার জন্য ওভার এস্টিমেটেড হয়ে যায় কাই স্কয়ার অ্যাকচুয়ালি তখন কাই স্কয়ারের ক্যালকুলেটেড মানটা ওভার এস্টিমেটেড হয়ে যায় এই অসুবিধাটা দূর করার জন্য একটা কারেকশন ইউজ করা হয় সেটাকে বলা হয় ইয়েটস কারেকশন এখানে দেখো 2/2 কন্টিনজেন্সি টেবিল হচ্ছে এ বি সি ডি সেটার জন্য আমরা কি দেখি যে কাই স্কয়ারের ভ্যালুটা n ইনটু এডি মাইনাস বিসি হোল স্কয়ার ডিভাইডেড বাই a প্লাস বি ইনটু বি প্লাস ডি ইনটু a প্লাস সি ইনটু সি প্লাস ডি এই ফর্মুলাটা আমরা ইউজ করে থাকি এখানে একটু স্পষ্ট হয় নাই তারপরেও তোমাদের বোঝার জন্য আমি এই ছবিটা দিয়েছি যে কেন ইয়েটস কারেকশনটা করা হয় এটা হচ্ছে in a 2/2 contingency table the number of degrees of freedom হচ্ছে 2 minus 1 into 2 minus 1 is equal to 1 if any one of the theoretical cell frequency is less than 5 then the use of pooling method for chi-square test result in chi-square with 0 degrees of freedom ঠিক আছে 1 degrees of freedom is lost in pooling which is meaningless in this case we apply a correction due to F. Yeats 1934 which is usually known as Yeats correction for continuity ঠিক আছে as already pointed out chi-square is a continuous distribution and it fails to maintain its character of continuity if any of the expected frequency is less than 5. Hence the name correction for continuity. This consists in adding 0.5 to cell frequency which is less than 5 and then adjusting for the remaining cell frequencies accordingly. The chi-square test of goodness of fit is then applied without pooling method. তো 2/2 contingency টেবিলের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা পাই যখন আমরা ইয়েটস কারেকশনটা অ্যাপ্লাই করব তখন আমরা যে ফর্মুলাটা পাচ্ছি সেটা তোমরা একটু দেখে নাও সেটা হচ্ছে এইটা chi square is equal to n into ad minus bc minus n by 2 whole square divided by a plus c into b plus d into a plus b into c plus d এই ফর্মুলাটা দিয়ে আমরা তখন chi square ক্যালকুলেশন করে থাকি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইয়েটস কারেকশনটা এখন আমরা দেখব 2/2 এর জন্য আমরা এটা দেখেছি আবার জেনারেলি ইয়েটস কারেকশনটা এভাবে ইউজ করা যায় 0.5 কে মাইনাস করা হয়েছে y minus 1 minus e1 minus 0.5 whole square divided by e1 o2 minus e2 যখন আমরা r by c নিয়ে কাজ করব তখন এই ফর্মুলাটা ইউজ করা যাবে আমরা একটু একটা एग्जांपल দেখি যে 400 জন পেশেন্টকে দুই ধরনের ড্রাগ দেওয়া হয়েছে ড্রাগ এ আর ড্রাগ বি তো ড্রাগ এ ইউজ করার ফলে কিউরড হয় নাই এরকম আছে 3 জন কিউরড হয়েছে 205 জন ড্রাগ বি ইউজ করে নো কিউরড 60 কিউরড 132 এখন দেখো যে এখানে একটা ফ্রিকোয়েন্সি আছে নাম্বার 3 যেটা 5 এর কম
এই ক্ষেত্রে কিন্তু আমরা এখন ইয়েটস কারেকশন ইউজ করব। ঠিক আছে? 2/2 কন্টিনজেন্সি টেবিলের জন্য আমাদের তো ফর্মুলাটা জানা আছে যে n into AD minus BC divided by A plus B into C plus D, B plus C into B plus D. এখান থেকে আমরা 0.5 n, that is n by 2 মাইনাস করেছি আমরা। ঠিক আছে? টু বাই টু কন্টিনজেন্সি টেবিলের জন্য কাই স্কয়ারের ফর্মুলা n ইন্টু এডি মাইনাস বিসি হোল স্কয়ার। এখানে দেখো আমরা কি করেছি, এখানে জাস্ট এডি মাইনাস বিসি মাইনাস n বাই 2 হোল স্কয়ার লিখেছি, যেহেতু ইয়েটস কারেকশনের জন্য এটা প্রযোজ্য। এবং আমরা নিচের অংশ ঠিকই আছে, জাস্ট এখানে আমরা n বাই 2 মাইনাস করেছি, হোল স্কয়ারটা আমাদের আগেও ছিল। এখন আমরা মানগুলো সরাসরি বসিয়ে দিয়েছি। 400 এবং এখানে আমরা এডি মানে কি 3 into 132 minus 205 into 60 minus 0.5 into 400 whole square divided by a plus b, c plus d, b plus d into b plus c। এখানে আমাদের a d, a হচ্ছে 3, a 3, b হচ্ছে 205, c হচ্ছে 60 আর 132 হচ্ছে d। এভাবে আমরা ইয়েটস কারেকশন ইউজ করে কাই স্কয়ার ক্যালকুলেটেড ভ্যালু বের করেছি। আমরা এখানে নাল হাইপোথিসিস কি ধরতে পারি? ধরতে পারি ড্রাগ A and B আর ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এই দুইটা অ্যাট্রিবিউটস ইন্ডিপেন্ডেন্ট। এখানে আমাদের দেখা যাচ্ছে যে পয়েন্ট কাই স্কয়ারের 1 ডিগ্রিজ অফ ফ্রিডম 0.011% লেভেলে কাই স্কয়ারের টেবিল ভ্যালু দেয়া আছে 6.6349 এবং আমরা ক্যালকুলেটেড ভ্যালু পেয়েছি 173.24, যেটা অনেক বেশি। টেবিল ভ্যালুর চেয়ে ক্যালকুলেটেড ভ্যালু অনেক বেশি, সো নাল হাইপোথিসিস রিজেক্টেড। আমরা ধরেছিলাম নাল হাইপোথিসিস সাধারণত ধরি ড্রাগ A and B আর ইন্ডিপেন্ডেন্ট, এবং অল্টারনেটিভ হাইপোথিসিস আমাদের ছিল A and B আর ডিপেন্ডেন্ট। তো আমরা কি পেয়েছি? ক্যালকুলেটেড ভ্যালু অনেক বড়, সো নাল হাইপোথিসিস রিজেক্টেড, অর্থাৎ ড্রাগ A and B আর নট ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ইয়েটস কারেকশন করে আমরা কিভাবে কাই স্কয়ার টেস্ট করতে পারি এবং কখন ইয়েটস কারেকশন ইউজ করা হয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং একইভাবে কিন্তু আমরা কম্পেয়ার করব টেবিল ভ্যালুর সাথে, ক্যালকুলেটেড ভ্যালু কম্পেয়ার করে দেখব যে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড। এখানে আরেকটা প্রবলেম দেয়া আছে, ইকোনমিক কন্ডিশন আর আইকিউ অফ দ্য স্টুডেন্ট। ইকোনমিক কন্ডিশন রিচ, পুর, আইকিউ অফ দ্য স্টুডেন্ট হাই, লো। ঠিক আছে? এখানে দেখো, এখানেও 2/2 কন্টিনজেন্সি টেবিল, তোমরা এ বি সি ডি ধরে অঙ্কটা করতে পারো, কিন্তু এখানে কিন্তু ইয়েটস কারেকশনের কোনো দরকার নেই, যেহেতু এখানে প্রত্যেকটা সেলে নাম্বার অফ অবজারভেশন 5-এর বেশি, কোনোটাই 5-এর কম না। বাট এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে r-1 into c-1 into 1। তাহলে আমরা নাল হাইপোথিসিস ধরবো যে there is no association in economic condition and IQ of the student। আর এখানে আমরা নাল হাইপোথিসিস ধরেছি যে এই ড্রাগের সাথে কিওর হওয়ার কোনো সম্পর্ক নাই। এবং সেটা রিজেক্টেড হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে ড্রাগের সাথে কিওর হওয়ার অবশ্যই সম্পর্ক আছে। নাল হাইপোথিসিস এখানে রিজেক্টেড।
তো এখানেও আমরা এটা বলবো যে ইকোনমিক কন্ডিশনের সাথে আইকিউ এর কোনো সম্পর্ক নাই। দ্যাট ইজ দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন বিটুইন ইকোনমিক কন্ডিশন এন্ড আইকিউ of the student, আর alternative hypothesis হবে there is association between economic condition and IQ of the student. ঠিক আছে, এখানে আমরা আবার একটা টেবিল করে দেখিয়েছি কিভাবে কাই স্কয়ার ক্যালকুলেশন করতে হয়। তো এখানে দেখা যাচ্ছে যে কাই স্কয়ারের টেবিল মান আসছে 3.84 এবং কাই স্কয়ারের ক্যালকুলেটেড মান আসছে 100.78, অর্থাৎ ক্যালকুলেটেড ভ্যালু কাই স্কয়ার ভ্যালুর চেয়ে অনেক বেশি। সো আমরা বলতে পারি যে null hypothesis rejected, that is there is association between the economic condition and the IQ level of the student. এখন আমরা আজকে যা যা দেখলাম কাই স্কয়ার টেস্টের কিছু বিষয় যেগুলো আমাদের একটু আরেকটু ক্লিয়ার হওয়া দরকার ছিল, সেটা নিয়ে আমরা আজকে ক্লাস নিয়েছি। যে 2x2 কন্টিনজেন্সি টেবিলের ক্ষেত্রে ইয়ার্স কারেকশনটা আমরা কেন করি, কখন করি, ঠিক আছে, এবং কাই স্কয়ার প্রবলেম দেখলাম দুইটা, যে কিভাবে ক্যালকুলেশন করা হয় 2x2 বা r/c হোক, সে দুই ধরনেরই আমরা আজকে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং সেই অনুযায়ী তোমরা নিজেদেরকে পড়াশোনায় ব্যস্ত রাখবে এবং প্রস্তুতি নিতে থাকবে পরীক্ষার জন্য। তাহলে আমরা আমাদের ক্লাস নেওয়া অনলাইনে ক্লাস নেই, আমরা তোমরাও কষ্ট করে এগুলো ফলো করো। অবশ্যই দরকার আছে পড়াশোনার সাথে যোগাযোগ রাখা এবং প্রত্যেকটা বিষয়ে মাঝে মাঝে তোমরা অবশ্যই রিভিশন করবে, একটু চেষ্টা করবে প্র্যাকটিস করার। পরিসংখ্যান বিষয়টা কিন্তু প্র্যাকটিস না করলে এটা তোমাদের আয়ত্তে থাকবে না, ভুলে যেতে পারো যে কোনো সময়। তাই ফর্মুলা এবং সেই অনুযায়ী যা যা আমরা ক্লাসে তোমাদেরকে অনলাইন ক্লাসে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি, সেগুলো তোমরা রীতিমতো প্র্যাকটিস করে যাবে, তাহলে তোমাদের এই ক্লাসগুলো করা আমি সার্থক বলে মনে করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনা চালিয়ে যাবে, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে সবাই। আল্লাহ।